পেশেন্ট অ্যান্ড ডক্টর তাদের যে ত্রিমাত্রিক একটা ইন্টারাকশন, এটা আলট্রাসোনোগ্রাম ছাড়া অন্য কোনো ইনভেস্টিগেশনে বা ডিভাইসে সম্ভব হয় না। এবং ফাইনালি যদি আমার ইনস্ট্যান্ট কোনো প্রসিডিউর করা লাগে, এক্ষুনি যদি কোনো ডায়াগনস্টিক অ্যাসপিরেশন করা লাগে, ধরেন এইখানে আমরা ধরে নিচ্ছি যে এখানে কোনো একটা ব্লাড জমছে অথবা এখানে কোনো ধরনের ফ্লুইড জমছে, অ্যাবনর্মাল ফ্লুইড, আলট্রাসোনোগ্রামের সাহায্যে দেখেই কিন্তু আমরা সেটাকে সরাসরি ইনস্ট্যান্ট বের করে ফেলতে পারতেছি। ফলে টাইম অনেক গুণ কমে যাচ্ছে এবং ডিসিশন মেকিংও সহযোগিতা করতেছে। গবেষণায় দেখা গেছে যে ল্যান্ডমার্ক গাড়ির ইঞ্জেকশন দিলে সবচেয়ে এক্সপার্ট হ্যান্ডে 30% কেসে ভুল জায়গায় বা রং জায়গায় ইঞ্জেকশন দেওয়া হয়। সে ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি আমরা এই মনিটরে স্পেসিফিক এই রগটাতে ইঞ্জেকশন দিব। এখন এটা যদি আমরা দেই, হতে পারে এটা ওই রগে না গিয়ে অন্য জায়গায় গেছে, আমি তো শিওর না। তাহলে এই যে শিওর না, আমার যে ভুল জায়গায় গেছে ইঞ্জেকশনটা, এর হার কত? আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা গেছে যে এইগুলো 30% ক্ষেত্রে ভুল জায়গায় ইঞ্জেকশন দেওয়া হয়। তাহলে আমাদের দেশের ডাটা তো আরও বাজে ওর্স্ট সিনারিও হওয়ার কথা, তাই তো? এখনকার রিকমেন্ডেশনগুলি হচ্ছে যেখানেই ভালো সেট আপ থাকবে ব্লাইন্ডলি ইঞ্জেকশন আর দেওয়া যাবে না। ইঞ্জেকশন বা ইন্টারভেনশন এগুলি দিতে হবে আলট্রাসোনো গাইডেড ইঞ্জেকশন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মেডিভয়েসের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের প্রোগ্রামের বিষয় নির্ধারণ করেছি হাড় জয়েন্ট অর্থোপেডিক সমস্যায় এমএসকে আলট্রাসোনোগ্রাফির ভূমিকা। আপনাদের সাথে আছে আমি আরিফ শাহরি আকন্দ এবং আমাদের সাথে একজন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। আমাদের সাথে রয়েছেন মিনিমাল ইনভেসিভ অর্থোপেডিক ট্রমা ও স্পাইন সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল রাফি, রেজিস্ট্রার অর্থোপেডিক ও ট্রমা বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আসিফ আপনাকে এবং মেডিভয়েস কর্তৃপক্ষকে আমাকে মেডিভয়েসে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমাদেরকে আসলে জানার ইচ্ছা যে স্যার আসলে এমএসকে আলট্রাসোনোগ্রাম বিষয়টা কি স্যার? হ্যাঁ, এমএসকে মানে হচ্ছে মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাম। মাস্কুলোস্কেলেটাল মানে হচ্ছে আমাদের যে কঙ্কাল তন্ত্র আছে, আমরা হাড়, জয়েন্ট, মাসেলস, টেন্ডন, লিগামেন্ট, সোজা কথা আমরা মুভমেন্ট করার জন্য আমাদের হাত পায়ের মধ্যে যত জয়েন্ট আছে আমাদের এই লিম্সগুলোতে, 2 হাত এবং 2 পায়ে, এই সবগুলো জয়েন্টস, মাসেলস, টেন্ডন, লিগামেন্ট, এই সবগুলি স্ট্রাকচারকে একসাথে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম বলে। আমরা সাধারণত বাংলাদেশের এই প্রবলেমগুলি নিয়ে আমরা অর্থোপেডিক সার্জনদের কাছে যাই, অথবা এছাড়া অন্য স্পেশালিস্টরা আছে এই সমস্যার চিকিৎসা দেয়। তো এই মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের প্রবলেম হলে আমরা একটা পরীক্ষা করে থাকি, সেটাকে বলি আমরা মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাফি। তো এটা বাংলাদেশে নতুন হলেও সাধারণত আমাদের দেশের রোগীরা এমনকি চিকিৎসকরাও হাড় জয়েন্টের কোনো সমস্যা হলে পরে এক্স-রে দিয়ে থাকে। তো এক্স-রেতে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে শুধু বোনস এবং জয়েন্টসটা দেখতে পাই, শক্ত যে টিস্যুটা। কিন্তু এখানে যে বোনস জয়েন্টের পাশে যে মাংসপেশি, টেন্ডন, লিগামেন্ট, মাসেলস এবং জয়েন্টের আশেপাশে যে নরম স্ট্রাকচারগুলো যেগুলো আছে, এগুলি কিন্তু আসলে এক্স-রেতে দেখা যায় না। তাহলে ওই সমস্যাগুলির যদি হচ্ছে কোনো রোগ হয়ে থাকে, তাহলে কিন্তু আমার দেখার জন্য এক্স-রে আসলে প্রিফারেবল কোনো ইনভেস্টিগেশন বা টেস্ট না। তো ওই সময়ে আমরা আসলে যে টুলসটার সাহায্য নিই সেটাই হচ্ছে মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাফি, যার মাধ্যমে আমরা এই সমস্যাগুলি দেখে থাকি। যে কি সমস্যা আসলে আমরা এমএসকে আলট্রাসোনোগ্রামটা ব্যবহার করতে পারি স্যার? না, আমি তো প্রথমেই বললাম যে আমাদের হাত এবং পায়ের যত জয়েন্ট আছে এবং এই জয়েন্টগুলার আশেপাশের যত সফট টিস্যু স্ট্রাকচারস আছে, এই সবগুলির সমস্যায় আমরা এমএসকে আলট্রাসোনোগ্রাম দেখতে পাই, আলট্রাসোনোগ্রামের সহযোগিতা নিতে পারি। যেমন আমরা যদি মনে করি যে হচ্ছে শোল্ডারের জয়েন্ট বা কাঁধের জয়েন্ট, যদি আমরা মনে করি এলবো জয়েন্ট, যদি আমরা মনে করি রিস্ট জয়েন্ট, আমাদের হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এমনকি ব্যাক, স্পাইন, নেক, এগুলির সমস্যাতেও আমরা মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাম করতে পারি। এখন সে ফর এক্সাম্পল একটা রোগীর শোল্ডার পেইন নিয়ে আসলো, অথবা এলবো পেইন নিয়ে আমাদের কাছে আসলো, অথবা রিস্ট পেইন নিয়ে আসলো। এখন আমরা সাধারণত শুধুমাত্র হাড় এবং জয়েন্ট দেখার জন্য এক্স-রে দেই। এখন একটা শোল্ডারের মধ্যে কিন্তু হচ্ছে হাড় জয়েন্ট ছাড়াও এখানে শোল্ডারের আশেপাশে অনেকগুলো ট্যান্ডন আছে, যেগুলি কিনা আমাদেরকে শোল্ডার জয়েন্ট মুভমেন্ট করতে সাহায্য করে। এই ট্যান্ডনগুলো এবং মাসেলসের কোনো সমস্যা হলে তখন কিন্তু আমাদের আলট্রাসোনোগ্রামের রুল আছে। মুদ্রা কথা, আমাদের শরীরের যতগুলি জয়েন্ট আছে এবং জয়েন্টের আশেপাশে স্ট্রাকচারগুলি আছে, সবগুলিতে আমরা এমএসকে আলট্রাসোনোগ্রাম
করে থাকি। যে আসলে আমরা এমআরআই না করে কেন এমএসকে আল্ট্রাসোনোগ্রামটা স্যার প্রিফার করবো এই ক্ষেত্রে? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমরা যখনই আল্ট্রাসোনোগ্রাম বা মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রামের সুবিধা নিয়ে কথা বলতে যাই তখন এই বিষয়টা চলে আসে যে এখানেও স্পেসিফিক বেশ কিছু পয়েন্ট আছে। আমরা যদি প্রথমেই বলি যে এমআরআই খুবই এক্সপেন্সিভ একটা ইনভেস্টিগেশন আমাদের দেশে এবং দেশের বাইরেও। সো সেই দিক থেকে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম খুবই সাশ্রয়ী একটা ইনভেস্টিগেশন। আর দ্বিতীয় যে বিষয়টা, এমআরআই হচ্ছে একটা স্ট্যাটিক এক্সাম। যখন এমআরআই করা হয় এমআরআই রুমে, এবং আল্ট্রাসোনোগ্রামটা কিন্তু আসলে ডক্টর নিজে সরাসরি রোগীর গায়ে পরীক্ষা করে, এবং এটাকে আমরা বলি ডাইনামিক টেস্ট, মানে রোগীর মুভমেন্ট হচ্ছে এবং সরাসরি লাইভ আমরা প্রবলেমটা দেখতে পাচ্ছি। সো এই জন্য এমআরআই এর ইনফরমেশনটা কিন্তু শুধু আমরা ফিল্মে দেখতে পাই, রোগীর লাইভ প্রবলেমটা কিন্তু আমরা দেখতে পাই না। আল্ট্রাসোনোগ্রামে এটা আমরা দেখতে পাই। এছাড়াও এমআরআই অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এমআরআই একটা শোল্ডার জয়েন্টের এমআরআই করতে কমপক্ষে 20-25 মিনিট লাগে। আল্ট্রাসোনোগ্রাম করতে আমার 3-4 মিনিট হলেই হয়ে যায়। এছাড়াও এমআরআই এর তুলনায় আল্ট্রাসোনোগ্রাম, যেগুলি হাই রেজলিউশন আল্ট্রাসোনোগ্রাম, তার পিকচারের রেজলিউশনও অনেক ভালো থাকে। সো আমরা দেখতে পেয়েছি বিশেষ করে সফট টিস্যুর ক্ষেত্রে, যেগুলি লিগামেন্ট, টেন্ডন, এই স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে এমআরআই এর তুলনায় আল্ট্রাসোনোগ্রামের রেজলিউশন অনেক গুণ বেশি। সো হাই কোয়ালিটি ইমেজ পাওয়া যায় এবং আমরা সহজে এটা বুঝতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা এমআরআই সম্ভব না, আল্ট্রাসোনোগ্রাম যখন আমরা করি, আমরা যদি আপনার একটা রোগী যদি আমরা আমাদের একটা ডেমো রোগীকে যদি দেখাই, যেমন এটা হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাম প্রুব, হ্যাঁ, এটা একটা পোর্টেবল প্রুব। এই ছোট একটা প্রুবেই কিন্তু আমরা ক্লিনিশিয়ানরা পকেটে নিয়ে ঘুরতে পারি, এবং এটা যে কোনো সময় আমাদের ওয়ার্ডে অথবা আমাদের ক্লিনিকে, চেম্বারে, এমনকি অপারেশন থিয়েটারও আমরা এটা ক্যারি করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ল্যাপটপ ডিভাইস আছে। আমরা যদি এখন ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি আমরা একটা পেশেন্টকে যদি আমরা ইনভাইট করি ডেমো হিসাবে, আমরা একটা পেশেন্ট নিচ্ছি, আপনি আসেন এখানে, টুল দেন। এটা বোঝার সুবিধার্থে যে কিভাবে আমরা এমআরআই থেকে আল্ট্রাসোনোগ্রাম আসলে ডিফারেন্ট, কেন আসলে এমআরআই না করে প্রথমে আমরা আল্ট্রাসোনোগ্রাম করব, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইভেন্টটা সেটা আমি এখানে দেখাইতে যাচ্ছি বোঝানোর জন্য। দেখেন, আমরা একজন ডেমো পেশেন্ট ধরে নিচ্ছি, ধরেন মিস্টার রিজবি। হ্যাঁ, রিজবি সাহেবের আমরা ধরে নিচ্ছি যে এলবো জয়েন্টে প্রবলেম হয়েছে। আপনি ধরে নেন যে আপনার এলবো জয়েন্টে প্রবলেম হয়েছে, তো উনি হয়তো বলতেছে তার এই পাশে এদিক দিয়ে ব্যথা। তো এখন আমরা নর্মালি এটা এক্সরে করবো, এক্সরে করে ওনাকে আমরা ডেসক্রাইব করব। তো কিন্তু আমরা এখন আল্ট্রাসোনোগ্রাম থাকার সুবিধা কি, আমরা সরাসরি লাইভ এখানে প্রুফ রেখে বললাম, এই যে দেখেন রিজবি সাহেব, আপনার ঠিক এই জায়গাতে এই যে মাসেলসটা আছে, এই মাসেলসটাতে আপনার প্রবলেম হয়েছে, প্রদাহ হয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন? অথবা আমরা তাকে বললাম যে ঠিক এই জায়গায় দেখেন মাসেলসটা বা টেন্ডনটা ছিঁড়ে গেছে, এই দেখেন ছিঁড়ে গেছে। অথবা আমরা তাকে বলি যে ঠিক এই জায়গায় দেখেন আপনার প্রচুর পরিমাণে পানি জমছে, এই দেখেন ইফিউশন দেখা যাচ্ছে, এবং এটাতে আপনার এই পানিটা বের করতে হবে। সো পেশেন্ট নিজে তার সিনেমাটিক লাইভ ভিউতে সে দেখতে পাচ্ছে কিন্তু যে তার প্রবলেমটা এটা হচ্ছে, এবং এইখানে এই জয়েন্টের নিচে পানিটা আছে, অথবা এই জয়েন্টের নিচে কোনো ধরনের একটা অ্যাবনর্মাল স্ট্রাকচার আছে যেটা রিমুভ করা দরকার। এবং পেশেন্টকে যখন দেখায়, পেশেন্টের অনেক বেশি কনফিডেন্স বেড়ে যায়, এবং পেশেন্টের যে কমপ্লায়েন্স, আত্মবিশ্বাস, বোথ টু হিজ ডিজিজ অ্যান্ড টু হিজ কনসালটেন্ট অ্যান্ড অলসো টু হিজ ট্রিটমেন্ট। যখন আমি তাকে ট্রিটমেন্ট প্ল্যানটা দিব যে দেখুন এই প্রবলেমের জন্য আপনাকে এই কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ছিঁড়ে গেছে, যে এটা তো আসলে কোনোভাবেই অপারেশন ছাড়া চিকিৎসা সম্ভব না, তখন কিন্তু তার ডিসিশন নিতে খুব কুইকলি তারা চিন্তা করা লাগতেছে না। বাট এটা কিন্তু কোনো ধরনের স্ট্যাটিক ইমেজে সম্ভব না, যে এক্সরে, এমআরআই, ফিল্ম তুলছে, এগুলো আসলে বোঝানো যায় না। রোগী যখন সরাসরি দেখতে পায়, এবং অনেক সময় পেশেন্টের অ্যাটেন্ডেন্ট থাকে, তাদেরকে আমরা দেখাই। এবং এটা দেখে থাকবেন যখন আপনি গাইনোকোলজিক্যাল আলট্রা করা হয়, দেখবেন বাংলাদেশে হয়তো এমএসকে আলট্রা জনপ্রিয় এখনও হয় নাই বলে এটা জনপ্রিয় হবে একটা সময়, কিন্তু একটা অপসের ক্ষেত্রে যখন একটা আলট্রা করা হয়, রোগীরা কিন্তু তার বাচ্চাকে দেখতে চায়, বা তার বাচ্চাটা সুস্থ কিনা, কতটুকু তার রোগীর হার্টবিটটা হচ্ছে কিনা, তার যে আই টু আই কন্ট্যাক্ট, এবং এখান থেকে যে তার ডিসিশন, মানে তার বাচ্চার প্রতি অ্যাফেকশন, এটা কিন্তু অনেক বেড়ে যায়। এবং সেই ক্ষেত্রে অনেক সময় ট্রিটমেন্ট প্ল্যানেও কিন্তু এটা হেল্প করে। ঠিক সেম আমাদের এখানেও অর্থোপেডিক সমস্যায় যখন আমরা রোগীকে এই জিনিসটা ডেমনস্ট্রেট করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমিও কিন্তু কনফিডেন্ট হইতে হয় যে তার এই জায়গায় সমস্যা হয়েছে,
এই জায়গায় আমি প্রুফটা এখানে রাখলাম, রাখার পরে আমি দেখলাম যে সমস্যা, এবং সাথে সাথে আমি ক্লিনিক্যালি একটু চেক করে নিলাম, তখন আমিও কনফিডেন্ট হই যে না রোগটা আসলে এটাই। কিন্তু একটা অন্য জায়গায় একটা শর্ট একটা ইমেজ নিয়ে এসে আমি কিন্তু সেই কনফিডেন্সটা পাচ্ছি না। সো বোথ পেশেন্ট অ্যান্ড ডক্টর তাদের যে ত্রিমাত্রিক একটা ইন্টারাকশন, এটা আলট্রাসোনোগ্রাম ছাড়া অন্য কোনো ইনভেস্টিগেশনে বা ডিভাইসে সম্ভব হয় না। এবং ফাইনালি যদি আমার ইনস্ট্যান্ট কোনো প্রসিডিউর করা লাগে, এক্ষুনি যদি কোনো ডায়াগনস্টিক অ্যাসপিরেশন করা লাগে, ধরেন এইখানে আমরা ধরে নিচ্ছি যে এখানে কোনো একটা ব্লাড জমছে অথবা এখানে কোনো ধরনের ফ্লুইড জমছে, অ্যাবনর্মাল ফ্লুইড, আলট্রাসোনোগ্রামের সাহায্যে দেখেই কিন্তু আমরা সেটাকে সরাসরি ইনস্ট্যান্ট বের করে ফেলতে পারতেছি। ফলে টাইম অনেক গুণ কমে যাচ্ছে এবং সেটা সাশ্রয়ী হচ্ছে এবং ডিসিশন মেকিংও সহযোগিতা করতেছে। সো এইটাই হচ্ছে একটা এমআরআই থেকে আলট্রাসোনোগ্রামের সবচেয়ে বড় বেনিফিট। শুধু এমআরআই বলবো না, যে কোনো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন থেকে মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাম অর্থোপেডিক সমস্যা এবং হাড় এবং জয়েন্টের সমস্যায় সবচেয়ে সিগনিফিক্যান্ট টুলস নাওয়াডেজ। এবং এখানে আমি আপনাকে ছোটো করে একটু বলতে চাই যে কারেন্টলি সারা পৃথিবীতেই সকল সোসাইটি মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রামকে অর্থোপেডিক ডায়াগনোসিসের ক্ষেত্রে স্টেথোস্কোপের মতো প্রমোট করতেছে। এই জন্য একটা নতুন টার্ম আস্তে আস্তে সেটাকে বলতেছে আমরা অর্থোপেডিক স্টেথোস্কোপ। লাইকসে এখন যদি ওনার যদি হার্টের সমস্যা, উনি এক্সপেক্ট করবে আমি একটা স্টেথোস্কোপ দিয়ে তার হার্টের মধ্যে আমি স্টেথোস্কোপটা রেখে আমি বলবো যে বাবা দেখলাম আপনার হার্টে কোনো সমস্যা নাই। সে কিন্তু একটু আশ্বস্ত হয় যে ডাক্তার সাহেব স্টেথোস্কোপ দিয়ে আমার সমস্যাটা দেখছে। কিন্তু তার এলবোতে সমস্যা নিয়ে আসলে এখানে তার স্টেথোস্কোপ রাখলে তো উনি তখন আমাকে বোকা ভাববে যে ডাক্তার সাহেব স্টেথোস্কোপ দিয়ে আমার এলবো চেক করতেছে, এটা তো সুযোগ নাই। এই কাজটাই যদি আমি এটা দিয়ে করি এবং আমি যদি এখানে রেখে কিছু না থাকুক, যদি ওনাকে বলি যে হ্যাঁ সরাসরি দেখলাম আপনার কোনো প্রবলেম নাই, সো এই যে আশ্বস্তটা, এই যে পেশেন্টের সাথে এই যে কমপ্লায়েন্সটা, পেশেন্টের সাথে ডক্টরের যে ইন্টারাকশনটা, দিস ডিভাইস হ্যাজ বিন চেঞ্জ ড্রামাটিক্যালি। সো এই কারণেই এমআরআই এর তুলনায় আলট্রাসোনোগ্রামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার আপনার এই অংশটি আমাদের মনে হয় রোগী এবং চিকিৎসক উভয়ের জন্য চমৎকারভাবে উপকৃত হয়েছে। স্যার এ তো গেল স্যার আসলে আমাদের চিকিৎসার সুবিধা কি স্যার। এখন আসলে স্যার আমরা জানতে চাইছি যে এই যে আলট্রাসোনোগ্রাম স্যার রোগ নির্ণয় ছাড়াও এটিকে চিকিৎসার পরিকল্পনা প্ল্যানিংয়ে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্যার? আপনি প্রাসঙ্গিক আরেকটি প্রশ্ন করেছেন যে রোগ নির্ণয়ের পাশাপাশি রোগ নির্ণয়ের পরের যে ধাপ সেটি হচ্ছে চিকিৎসা পরিকল্পনা, যেটাকে আমরা ডিসিশন মেকিং বলি। একটা কথা আছে যে সার্জারিতে গুড সার্জারি ইজ 75% decision making and 25% manipulative skill. So decision making is very much essential, especially in case of orthopedic case গুলাতে। So এইখানে আসলে শুধু আলট্রাসোনোগ্রাম রোগটা নির্ণয় করে শেষ করে দিচ্ছে না, আলট্রাসোনোগ্রাম ডিসিশন মেকিংও হেল্প করতেছে, বিশেষ করে মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাম। যখনই আপনি আলট্রাসোনোগ্রামটা আমরা করতেছে যে ক্লিনিশিয়ান, যেমন আমি হচ্ছে একজন অর্থোপেডিক সার্জন, আমি যখন আলট্রাসোনোগ্রামটা করতেছি আমি একই সাথে আলট্রাসোনোগ্রাম করার সময় আমার দুইটা অবজেক্টিভস থাকতেছে। একটা হচ্ছে রোগ নির্ণয়, পাশাপাশি রোগ নির্ণয়ের পরে আমি কি ধরনের ইন্টারভেনশন প্ল্যান করব এবং কি চিকিৎসা তাকে দিব, সেই সিদ্ধান্তটা কিন্তু ওই সময় আমাকে নেওয়া লাগতেছে। তো এই ডিসিশন মেকিংটা যখন একটা রেডিওলজিস্ট বা একটা আলট্রাসোনোগ্রাফার যখন আলট্রা করে, সে কিন্তু তার নেওয়ার প্রয়োজন লাগে না, সে কিন্তু রোগটা ডায়াগনোসিস করে কিন্তু ছেড়ে দিচ্ছে। কিন্তু মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাম যখন একজন অর্থোপেডিক সার্জন অথবা ক্লিনিশিয়ান অথবা ফিজিশিয়ান সে যখন সরাসরি করবে, সে কিন্তু রোগটা নির্ণয় করার সময় সে চিন্তা করবে যে আমার কিন্তু এখন চিকিৎসা পরিকল্পনাটা কী হবে। এইখানে এইগুলি নিয়ে আসলে গবেষণা হয়েছে সারা পৃথিবীতে, এবং এখানে আমি একটা গবেষণা প্রবন্ধের পজিশন স্টেটমেন্ট আপনাদেরকে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে আমেরিকান সোসাইটি ফর স্পোর্টস মেডিসিন, তারা একটা পজিশন স্টেটমেন্ট দিয়েছে। তারা অনেকগুলি স্টাডি একত্রিত করে তারা মেটা অ্যানালাইসিস করে যে সিস্টেমেটিক রিভিউ করে যে তারা ডাটা দিছে, এবং তাদের পজিশন স্টেটমেন্ট হচ্ছে যে গবেষণায় দেখা গেছে প্রায় 60% ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম ডিসিশন মেকিং বা ট্রিটমেন্ট প্ল্যানটা চেঞ্জ করে দেয় বা রোগ পরিকল্পনা চেঞ্জ করে দেয়, এবং 40% ক্ষেত্রে রোগ নির্ণয় বা রোগের ডায়াগনোসিসটা চেঞ্জ করে দেয়। তো এটা কীভাবে দেখা গেলো যে আলট্রাসোনোগ্রাম করার আগে শোল্ডারের জয়েন্টে যখন আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি, আলট্রাসোনোগ্রাম করার আগে তার প্ল্যান থাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট, অনেক সময় মানে আমরা কিছুই করব না। কিন্তু আলট্রাসোনোগ্রাম করার পরে দেখতে পেলাম যে জয়েন্টের ভিতরে অনেক বেশি ফ্লুইড জমে আছে,
তাহলে আমাকে কি করতে হবে, ওই ফ্লুইডটা, এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ইফিউশন, ইফিউশনটাকে বের করে ফেলতে হবে। তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট প্ল্যানটা ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে গেল। আমরা দেখতে পেলাম আমরা শোল্ডার পেইনের জন্য আমাদের প্ল্যান ছিল যে কনজারভেটিভ ট্রিটমেন্ট করব, কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখতে পেলাম যে শোল্ডার জয়েন্টের বা এখানে যে টেন্ডন আছে, রোটেটর কাফ বলি আমরা, ওইটা ছিঁড়ে গেছে। তাহলে ওইটা ছিঁড়ে গেলে পরে এখন আমাদের হয়তো পার্শিয়াল টিয়ার হয়েছে, আমরা তখন প্ল্যান দিয়ে দিই যে এটাকে পিআরপি দেওয়া যেতে পারে, রিজেনারেটিভ থেরাপি। তাহলে ট্রিটমেন্ট প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। যদি কমপ্লিট টিয়ার হয় তখন দেখা গেছে আমরা বলি এটা আর্থ্রোস্কোপিক সার্জারি বা রিপেয়ার করা লাগবে। এই ডিসিশনটা কিন্তু আমাদের ইনস্ট্যান্টলি নেওয়া লাগে আলট্রাসোনোগ্রাম করার সময়। এই জন্য দেখা গেছে প্রায় 60% কেসে আসলে এই রোগ পরিকল্পনা বা ডিসিশন মেকিংটা আসলে চেঞ্জ হয়ে যায়। এবং এই ডাটাটা কিন্তু আমাদের দেশের না, এটা আমেরিকার স্পোর্টস মেডিকেল সোসাইটির পজিশন স্টেটমেন্ট। তারা পজিশন দিয়ে বলে দিছে যে এখন থেকে সকল স্পোর্টস ইনজুরিতে বাধ্যতামূলকভাবে মাসকুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাম করতে হবে, কেননা 60% ক্ষেত্রে ডিসিশন মেকিংটা চেঞ্জ করে দেয়। রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনা ছাড়াও অর্থোপেডিক ও হাড় জয়েন্টের সমস্যা, এই এমএসকে আলট্রাসোনোগ্রামের কোনো ভূমিকা আছে কিনা স্যার, বা এটা থাকলে আসলে সেটা কি স্যার, সেটা জানতে চাচ্ছিলাম স্যার। ফাইন, আমরা আসলে যারা এমএসকে আলট্রাসোনোগ্রাম করি, আমরা এই এমএসকে আলট্রাসোনোগ্রাম এবং এই প্রোব আমরা অলওয়েজ ইউজ করি, এবং আমরা উই আর ন্যাক অফ ইট, এবং আমরা সব জায়গায় সব ক্ষেত্রে আসলে এটা গ্লোবাল ইউজ করি। এবং আমরা রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা, এমনকি আলট্রাসোনোগ্রামের আরও 2টা রুল হচ্ছে। একটা হচ্ছে আলট্রাসোনোগ্রামের সাহায্যে ইন্টারভেনশন করা বা ইনজেকশন দেওয়া, মানে চিকিৎসা থেরাপি দেওয়ার সময় আজকেও আমাদের সেন্টারে অনেকগুলি পেশেন্টের আমরা আলট্রাসোনোগ্রামের সাহায্যে ইনজেকশন দিয়েছি। শুধু তাই না, আলট্রাসোনোগ্রামের সাহায্যে আমরা সার্জারিও করি, অপারেশনও করি। অপারেশন থিয়েটারও আলট্রাসোনোগ্রাম অ্যাসিস্টেড সার্জারি, শুধু মাসকুলোস্কেলেটাল ফিল্ডে না, সারা পৃথিবীতেই বিভিন্ন ফ্যাকাল্টিতে, যেমন ইউরোলজি, অ্যাবডোমিনাল সার্জারি, তারপর গাইনোকোলজিক্যাল সার্জারি, এগুলোতে কিন্তু আলট্রাসোনোগ্রাম অ্যাসিস্টেড সার্জারি আছে। আমরা এই জিনিসগুলো একটু ডিটেলস যদি দেখাই তাহলে আমরা আপনাদেরকে ভালো করে বোঝাতে পারবো। আমরা যদি আবারও আমাদের ডেমো পেশেন্ট ওকে যদি ডেকে নেই এবং আমরা দেখাই যে কিভাবে একটা আলট্রাসোনোগ্রামের সাহায্যে ঠিক স্পেসিফিক্যালি একটা ইন্টারভেনশন বা ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে কিভাবে আমাদের হেল্প করে, সেই জিনিসটাই আমরা আবার রিজবিকে ডেকে নিব, ডেকে আমরা আসলে দেখানোর চেষ্টা করব যে রোগ নির্ণয় চিকিৎসা পরিকল্পনা ছাড়াও সরাসরি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে, দ্যাট মিনস ইনজেকশন দেওয়ার সময় অথবা অপারেশন করার সময় কিভাবে আলট্রাসোনোগ্রাম আমাদেরকে হেল্প করে। যেমন রিজবি সাহেবকে এর আগে আমরা যেটা বলেছিলাম, ওনার হয়তো আমরা ধরে নিচ্ছি তার এখানে টেনিস এলবো হয়েছে, এখানে তার ইসিআরভি টেন্ডন আছে একটা, সেই টেন্ডনে তার প্রদাহ হয়েছে। আমরা এখন চিকিৎসা পরিকল্পনা নিলাম যে তার একটা ইনজেকশন দেওয়া লাগবে ঠিক ইসিআরভি টেন্ডন বা মাসেলসটাতে। তা আমরা তখন কি করি, আমরা ইউজুয়ালি আমাদের চিকিৎসকরা ব্লাইন্ডলি এখানে ইনজেকশন দেয়, এটাকে আমরা বলি ল্যান্ডমার্ক গাইডেড ইনজেকশন। অথবা তার শোল্ডার জয়েন্টের কোনো স্পেসিফিক একটা জায়গায় আমার একটা ইনজেকশন দেওয়া লাগবে, আমরা কি করি, বিভিন্ন ল্যান্ডমার্ক চেক করে ওখানে আমরা ইনজেকশন দিই। এবং এই ল্যান্ডমার্ক গাইডেড ইনজেকশন নিয়ে স্টাডি হয়েছে, তাই এটাকে আমরা ব্লাইন্ড ইনজেকশন বলি। গবেষণায় দেখা গেছে যে ল্যান্ডমার্ক গাইডেড ইনজেকশন দিলে সবচেয়ে এক্সপার্ট হ্যান্ডে 30% কেসে ভুল জায়গায় বা রং জায়গায় ইনজেকশন দেওয়া হয়। সে ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি আমরা এই মনিটরে স্পেসিফিক এই রগটাতে ইনজেকশন দিব। এখন এটা যদি আমরা দেই, হতে পারে এটা ওই রগে না গিয়ে অন্য জায়গায় গেছে, আমি তো শিওর না। তাহলে এই যে শিওর না, আমার যে ভুল জায়গায় গেছে ইনজেকশনটা, এর হার কত? আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা গেছে যে এইগুলো 30% ক্ষেত্রে ভুল জায়গায় ইনজেকশন দেওয়া হয়। তাহলে আমাদের দেশের ডাটা তো আরও বাজে ওর্স্ট সিনারিও হওয়ার কথা, তাই তো? তো এই জন্য এখনকার রিকমেন্ডেশনগুলি হচ্ছে যেখানেই ভালো সেটআপ থাকবে ব্লাইন্ডলি ইনজেকশন আর দেওয়া যাবে না। ইনজেকশন বা ইন্টারভেনশন এগুলি দিতে হবে আলট্রাসোনো গাইডেড ইনজেকশন। এই আলট্রাসোনো গাইডেড ইনজেকশন এত বেশি এফিকেসি এবং ইফেক্টিভ যে ম্যাক্সিমাম জয়েন্টের ক্ষেত্রে আলট্রাসোনো গাইডেড ইন্টারভেনশনের এফিকেসি হচ্ছে 100%। আপনি যদি ব্লাইন্ডলি শোল্ডার জয়েন্টে ইনজেকশন দেন, এটার এফিকেসি হচ্ছে 60%, কিন্তু আপনি যদি আলট্রাসোনোগ্রামের সাহায্যে দেখে সরাসরি আপনি ইনজেকশনটা দেন, তাহলে তার তার অ্যাকুরেসি হচ্ছে 100%। তো স্বাভাবিকভাবে যে যার অ্যাকুরেসি বেশি থাকবে তার আউটকাম বা রেজাল্টও তো ভালো হবে, তাই না? আপনার শুধু তাই না, এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে শুধুমাত্র ইন্টারভেনশন ছাড়াও
আর কোনো জায়গায় বিশেষ করে আমরা সার্জনরা অপারেশন করি, এখন এই সার্জারিতেও হচ্ছে আপনার আমরা এই আল্ট্রাসোনোগ্রাম প্রোব ইউজ করি এখন। যেমন ধরেন হচ্ছে আমরা শোল্ডার সার্জারিতে অথবা হচ্ছে আমরা নি সার্জারিতে আর্থোস্কোপিক সার্জারি করি। ওই আর্থোস্কোপিক সার্জারিতে প্রায়ই আমরা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম দেখে আমরা সরাসরি গাইডেড করে ঠিক অ্যাকুরেট জায়গায় যে আমাদের পোর্টাল প্লেসমেন্টটা করা লাগবে, যেই জায়গায় আমার পোর্টাল প্লেসমেন্ট করা লাগবে সেটা সরাসরি দেখে আমরা তখন পোর্টাল প্লেসমেন্টটা করি। ফলে যে মিনিমাল ইনভিসিভ সার্জারিগুলোতে খুব বেশি রোল আছে। শুধু তাই না, আমরা বিভিন্ন রিমাটোলজিক্যাল ডিসঅর্ডার, অর্থোপেডিক ডিসঅর্ডারগুলোতে হচ্ছে আমাদের সাইনোভিয়াল টিস্যু বা বায়োপসি করা লাগে। তো এই বায়োপসিগুলো সাধারণত আমরা ওপেন প্রসিডিউরের মাধ্যমে করি, কিন্তু আল্ট্রাসোনোগ্রামের সাহায্যে দেখে মাত্র একটা ফুটা করেই কিন্তু আমরা এই প্রসিডিউরগুলি করতে পারি। আমরা এমন ফ্রিকুয়েন্টলি সার্জারিগুলি করে যাচ্ছি। সো আল্ট্রাসোনোগ্রাম অ্যাসিস্টেড সার্জারিটা আপনি যদি আল্ট্রাসোনোগ্রাম জানেন এবং এটাকে ইউজ করতে পারেন, যেহেতু এটা ইমেজ ভিজুয়ালাইজেশন, একটা গাইডেড জিনিস, আপনি চাইলে এটা অপারেশন থিয়েটার ইউজ করতে পারবেন এবং আপনি চাইলে এটা আপনার অফিসে আপনার ইন্টারভেনশন করার সময় ইউজ করতে পারবেন। এবং এতে করে অ্যাকুরেসি এবং ইফেক্টিভনেস অনেক বেশি বেড়ে যাচ্ছে। পাশাপাশি আপনার ইনসিশন বা হচ্ছে কাটাকাটি করার প্রয়োজনীয়তা কমে যাচ্ছে, কারণ আপনি যদি সরাসরি দেখে দিচ্ছেন, না কেটেই যদি আপনি দেখতে পান লাইভলি, তাহলে তো আপনার খুব বেশি কাটার প্রয়োজন লাগে না। সো দিস ইজ হোয়াই আল্ট্রাসোনোগ্রাম, এমএসকে আল্ট্রাসোনোগ্রাম শুধুমাত্র রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনাতে না, আল্ট্রাসোনো গাইডেড ইন্টারভেনশন দেওয়া এবং কি আল্ট্রাসোনো গাইডেড সার্জারিতে অপারেশন থিয়েটারও আল্ট্রাসোনোগ্রামের ভূমিকা রয়েছে। জি স্যার, আপনি আমাকে যেভাবে দেখেছেন স্যার, আমাদের আসলে পেশেন্ট এবং ডাক্তারদের জন্য অনেক বেশি উপকৃত হবে স্যার এই ডেমোগুলো দেখে স্যার। আচ্ছা স্যার, এখন আমরা তো জানি যে স্যার আল্ট্রাসোনোগ্রাম করেন সোনোলজিস্ট বা রেডিওলজিস্ট। স্যার আসলে একজন সার্জন হিসেবে আপনি কেন আল্ট্রাসোনোগ্রামটা করবেন বা অন্যান্য সার্জনরা কেন আল্ট্রাসোনোগ্রাম করবেন স্যার, আপনি বলেন স্যার। আসলে এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এবং এটা শুধু এখন আজকে না, আমি অনেক এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। বিশেষ করে একজন সার্জন বা একজন ক্লিনিশিয়ান হিসেবে আমার তো অপারেশন থিয়েটারে থাকার কথা, আমার তো আল্ট্রাসোনোগ্রাম করার কথা না। অনেক আমার কলিগরাও বলে যে আসলে আমরা কেন আল্ট্রাসোনোগ্রাম করব। তো এটা আসলে এবং কেন রেডিওলজিস্ট বা সোনোগ্রাফাররা আল্ট্রাসোনোগ্রাম করবে না, তারা তাদেরটাও করবে, সেখানেও প্রয়োজন আছে। কিন্তু আপনার এই যে একটু আলোচনা, এতক্ষণ আলোচনা করলাম, আল্ট্রাসোনোগ্রামটা শুধুমাত্র রোগ নির্ণয় না, রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা, আল্ট্রাসোনো গাইডেড ইনজেকশন, এমনকি অপারেশন থিয়েটারে পর্যন্ত আপনার আল্ট্রাসোনোগ্রামের ভূমিকা আছে। এবং একজন সার্জন শুধু ওই গাইডেড প্রসিডিউরগুলির জন্য আল্ট্রাসোনোগ্রাম যে ব্যবহার করবে সেটা না। আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে দেখেছি, একজন সোনোলজিস্ট শুধু আল্ট্রাসোনোগ্রামটা করে তারপরে কিন্তু পরের আর প্যাথোলজিটা ফলো আপ করতে পারে না। সে ফর এক্সাম্পল, একজন সোনোলজিস্ট আল্ট্রাসোনোগ্রাম করে দেখলো যে তার এখানে রোটেটর কাফ বা এখানে রগটা, টেন্ডনটা ছিঁড়ে গেছে, কিন্তু সে কিন্তু নিজের চোখে জীবনে ছিঁড়া টেন্ডন দেখতে কেমন সেটা কিন্তু তার কোনোদিন দেখে নাই। এই রোগী কিন্তু একটু পরে অপারেশন থিয়েটারে যাবে, রোগীর গায়ে ইনসিশন দেওয়া হবে এবং সে হচ্ছে নিজের চোখে কিন্তু ওই সার্জন ছিঁড়া রগটা বা টেন্ডনটা এটা কিন্তু সে দেখতে পাবে। সো এই যে সরাসরি নিজের চোখে, এটাকে আমরা বলি গ্রস মরফোলজি, এটা দেখার যে অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার সাথে তার আল্ট্রাসোনোগ্রামের যে ফাইন্ডিংসের যে অভিজ্ঞতা, দুইটা যখন সে কম্বাইনলি মিলিয়ে তার যে এক্সপিরিয়েন্স ক্রিয়েট হবে, সেটা কখনোই একটা রেডিওলজিস্ট বা আল্ট্রাসোনোগ্রাফের হবে না। আমরা মানে এটা করতে করতে এখন এমন সিচুয়েশন তৈরি হয়েছে, আমরা শুধু আল্ট্রাসোনোগ্রাম করেই বলে দিতে পারি যে এটা অপারেশন থিয়েটারে যখন আমরা যাবো এটার এই প্রবলেম থাকবে, এটা এই সার্জারি করা লাগবে, এটা এতটুকু কাটা লাগবে, এটা করা লাগবে। এই জিনিসগুলো কিন্তু রেডিওলজিস্ট কখনোই করতে পারবে না, কারণ রেডিওলজিস্ট কখনোই আল্ট্রাসোনোগ্রামের পরে আর রোগীকে দেখা নাই। আমরা কিন্তু ওই অপারেশন থিয়েটারে যখন আপনি কেটে টেন্ডন জয়েন্টটা, আপনি নি জয়েন্টটা যখন নিজের চোখে দেখবেন সরাসরি কাটার পরে, আর সেই জয়েন্টটাই যদি কিছুক্ষণ আগে আপনি আলট্রাতে দেখেন, তাহলে আলট্রাসোনোগ্রাফিক যে ভিজুয়ালাইজেশন এবং আপনার সরাসরি যে আপনার রোগীর প্যাথোলজির ভিজুয়ালাইজেশন এবং দুইটার যে কোরিলেশন, সেই কোরিলেশনটা কে করবে অ্যাকচুয়ালি? সার্জন স্যার। সেটা তো সার্জন করবে। তাহলে সার্জনকেই তো ওই জিনিসটা নিজের চোখে দেখতে পারতে হবে। তাইলে পরে আমার যখন এই অভিজ্ঞতাটা আমার হবে, তখন যখন আমি নি জয়েন্টে আল্ট্রাসোনোগ্রাম রাখবো, তখন কিন্তু আমি প্রসপেক্টিভলি ভিজুয়ালাইজেশন করতে পারবো যে এই রোগীটাকে সার্জারি করার সময় এই জিনিসগুলো আমি ফেস করব। সো দ্যাট ইজ ড্রামাটিক অ্যান্ড সিগনিফিক্যান্ট মানে ইউটিলিটি অফ আল্ট্রাসোনোগ্রাম। এবং এইভাবে রোগের নির্ণয়
এবং রোগের চিকিৎসা পরিকল্পনায় একজন ক্লিনিশিয়ান যে ভূমিকা রাখতে পারবে, একজন রেডিওলজিস্ট কখনোই এই ভূমিকা রাখতে পারবে না। শুধু আলট্রাসোনোগ্রাম না, আমি বলবো যে এক্সরে, এমআরআই, এই রেডিওলজিক্যাল ইমেজিং টেস্টগুলোও ক্লিনিশিয়ানকে খুব ভালো করেই বুঝতে হবে। না বুঝতে পারলে এগুলি আসলে ক্লিনিক্যালি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সে খুব বেশি ভূমিকা রাখতে পারে না। এটাই হচ্ছে, আমি এই কারণেই আমার দেশের চিকিৎসক, ডাক্তার, তাদেরকেও আমি সবসময় আমাদের স্টুডেন্টদেরকে অনুরোধ করি যে আসলে সার্জন হইলেই যে আপনি আসলে আলট্রাসোনোগ্রাম করবেন না বা আলট্রাসোনোগ্রাম ইউজ করবেন না, ব্যাপারটা এরকম না। আমাদের সার্জনদেরই বরঞ্চ এই আলট্রাসোনোগ্রামগুলি বেশি করা উচিত। জি স্যার, আপনি যেমনটি আজকে আমাদের বলেছেন চিকিৎসা, ব্যবহার, এমএসকে আলট্রাসোনোগ্রামের বিশদভাবে বললেন স্যার। আসলে স্যার এটা তো এখনও বাংলাদেশে তেমনভাবে জনপ্রিয় হয়নি স্যার। সেক্ষেত্রে সমগ্র বাংলাদেশের ডক্টরদের ক্ষেত্রে আপনি যে মানে পরিচালনার জন্য বা পরিচয়ের জন্য স্যার আপনি কী ধরনের পদক্ষেপ নিয়ে যেতে পারে বলে স্যার আপনি মনে করছেন স্যার? না, এটা আপনি হয়তো বলতে চাচ্ছেন যে এই এমএসকে আলট্রাসোনোগ্রামের ব্যবহারের প্রসারের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, বা অনেকেই জানে না বলতেছেন। না, ব্যাপারটা এরকম না যে অনেকেই জানে না। আমাদের এই ভিডিওস, আমাদের যে সেন্টার মাই কেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ, যেটা ঢাকার শ্যামলীতে আছে, ওখানে প্রতিদিনই এরকম অসংখ্য রোগী আমাদের কাছে আসে, আমাদের ভিডিও দেখে, আমাদের প্রোগ্রাম দেখে বিভিন্ন প্রান্ত থেকে যে বলে যে স্যার আমি যে আপনার জয়েন্টের সমস্যাগুলো বা বিভিন্ন সমস্যাগুলো আপনি সরাসরি দেখে যেভাবে ডেমনস্ট্রেট করেন, বুঝান, এটাতে আমি কনভিন্সড এবং আমি মনে করেছি যে আমার এই সমস্যাটা রোগ নির্ণয় আপনি করতে পারবেন। এবং রোগীরা যেহেতু এই ধরনের রোগীদের কাছে যেহেতু মেসেজগুলি চলে গেছে, আমি মনে করি যে আমরা যদি আরও বেশি এফোর্ট নেই, বিশেষ করে হচ্ছে আমরা যদি আরও বিশেষ সংখ্যক অর্থোপেডিক সার্জন এবং মাস্কুলোস্কেলেটাল প্র্যাকটিশনার্স যারা, যেমন রিমোটোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট, তারপর হচ্ছে পেইন মেডিসিন স্পেশালিস্ট, ডে বাই ডে সবাই হচ্ছে এমএসকে আলট্রার প্রতি হচ্ছে তার প্র্যাকটিসে ইনকর্পোরেট করছে। এটা যদি আমরা ইনকর্পোরেট করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে আসলে তাদের জন্য ট্রেনিং এবং কোর্সের ব্যবস্থা করতে হবে, এবং সেটা আমাদের সেন্টারে আমরা সেই ব্যবস্থাটাও করেছি। আমরা রিসেন্টলি আমরা সারা বাংলাদেশের প্রায় 30 অর্থোপেডিক সার্জনকে আমরা ওয়ার্কশপ করে তাদেরকে এমএসকে আলট্রাসোনোগ্রাম শিখিয়েছি। আগামী মাসের ডিসেম্বরের 8 তারিখে আমাদের হচ্ছে 30 অর্থোপেডিক সার্জন এবং যারা মাস্কুলোস্কেলেটাল প্র্যাকটিস করে, মাস্কুলোস্কেলেটাল ফিজিশিয়ানস যারা, তাদেরকে আমরা বা সার্জনস তাদেরকে আমরা ট্রেনিং দিব, এবং এই ট্রেনিংটা আমরা নিয়মিত কন্টিনিউ করব। আমরা চাচ্ছি যে শুধু এই টুলসগুলা ব্যাপকভাবে যদি ছড়িয়ে দিতে পারি, এবং তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের দেশের চিকিৎসক এবং ডক্টর যারা এক্সপার্ট তাদেরকে আসলে ট্রেন আপ করতে হবে, এবং তারা যদি তাদের রোগীকে এই আলট্রাসোনোগ্রামের মাধ্যমে অর্থোপেডিক সমস্যার, হাড় এবং জয়েন্টের সমস্যাগুলি রোগ নির্ণয়ের জন্য, সার্জারির জন্য এবং ইন্টারভেনশনের জন্য তারা এই টুলসটা তাদের রোগীর গায়ে ব্যবহার করতে পারে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে আমরা মনে করবো আর কি। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে স্যার অনেক সময় দিয়েছেন স্যার। আমরা আশা করি আপনার আজকের কথাগুলো আমাদের ডাক্তার এবং সাধারণ রোগী এবং রোগীর যারা আত্মীয় স্বজন তাদের জন্য অনেক উপকার হবে স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার। ধন্যবাদ মেডি ভয়েসকে আমাকে বিশেষ করে এই একটা ট্রেন্ডি টপিক নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, যার কারণে আসলে আমি এই মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রামের মতো একটা টপিক নিয়ে আমরা আজকে কথা বলতে পারছি। সর্বশেষ কথা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের পেশেন্টদেরকে এবং চিকিৎসকদেরকে বলি যে আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে ইনজেকশন দেওয়ারও দিন শেষ। সো এই ক্ষেত্রে আমাদের এই আলট্রাসোনোগ্রামের সাহায্যে দেখে যদি আমরা কোনো ইনজেকশন দেই হাড় এবং জয়েন্টে, অথবা আলট্রাসোনোগ্রামের সাহায্যে দেখে যদি আমরা সার্জারি করি, অথবা আলট্রাসোনোগ্রামের সাহায্যে দেখে যদি রোগীর সরাসরি রোগ নির্ণয় করি, তাহলে এটা আর না দেখে করার মাঝখানে পার্থক্য হচ্ছে একটা প্লেয়ার যখন চোখ বেঁধে খেলবে আর একটা প্লেয়ার যখন চোখ বাঁধা ছাড়া খেলবে, তার যে পার্থক্য হবে এটা হচ্ছে সেই পার্থক্যটা সেটা করে দেয়। তাই আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাম ইউজ করি আমাদের ডে টু ডে প্র্যাকটিসে, এবং রোগীদেরকেও বলবো যে আপনারা এই মাস্কুলোস্কেলেটাল যে কোনো হাড় জয়েন্টের প্রবলেমে এই মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রামের সাহায্যে আপনারা আপনাদের রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনা, পাশাপাশি যদি কোনো ইন্টারভেনশন লাগে সেগুলি করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মেডি ভয়েসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।